জিগাইবেন যে কালাবিয়া মাছের কার কত আছে ব্যাগে কই দিব যে এগুলো এনএসসি প্রজেক্টের মাছ 150 থেকে 200 গ্রাম হইলে এগুলো মার্কেট আমি বেশি দিই। এ আমাদের মাই খরচরা আছে না 1 নম্বর 2 নম্বর ওয়ার্ডে, এটারা আমার থেকে হোলসেলে কিনে লই যায়, অ্যাডভান্স টাকা দিই, 1 পয়সাও বাকি নেই, বরং এটারা আরো অ্যাডভান্স দিয়ে গিয়ে সমস্যা নাই যে মাছ ওর মাত্র আমাদেরকে দিয়ে দিবেন। তো আমার মাছের খামার আছে, মাছের চাষ করতে হইলে পুকুর লাগে, পুকুর খনন করা লাগে, মাছের খাওয়া দান লাগে, আবার মাছটা যেন বড় হয় এই জন্য একটা স্রোত তৈরি করতে একটা মেশিন বসানো লাগে। আবার এই যে মনোসাইজ তেলাপিয়াটা এটার পোনা লাগে, আমি আবার ফেসারি আছে আমার পোনা উৎপাদন করে আমি আবার মাছ এই পোনা পুকুরে ছাড়ি, আবার এই পোনা আমি গ্রামে গ্রামে বিক্রিও করি। কথাটা কেন বলছি, কথাটা গুরুত্বপূর্ণ, কথাটা শুনবেন। এখন কেউ ধানের চাষ করতেছে, কেউ মাছের খামার করতেছি, কেউ বাড়িতে আপনার হাঁস মুরগির খামার করতেছেন, করতেছেন না? কেউ গবাদি পশুর খামার করতেছেন, কেউ শাক সবজি এগুলো তো ক্ষেতের মধ্যে করতেছেন, মূলার শাক, ধুলার শাক, কলমি শাক, কচুর শাক করতেছেন না? লতি তো উঠেছে না? লতি করতে গেলেও তো যদি পরিকল্পিত ভাবে আমি কচু গাছ লাগাই তাহলে প্রচুর লতি পাওয়া যাবে। তো লতি দিই, চিংড়ি মাছ দিই, গুনা করি খাইতে মজা না, কিন্তু লতিটা তো লাগাইতে হইব। এই লতি আপনার ঢাকার কারণ বাজার, ঢাকার যাত্রাবাড়ি, কুমিল্লার নিমসা এবং নর্থ বেঙ্গলে অনেক জায়গায় পাইকাররা আসি গ্রাম থেকে কিনে নিয়ে এখানে ব্যবসা কিনে করে নাকি নাকি এটা টাকা করতে হয়, সেটা হয়নি। হরিয়ারা গ্রামের তন কিনে নিয়ে এই হোলসেল মার্কেটে নিয়ে বিক্রি করে। এরপরে আপনার লক্ষ্মীর বাইরে যত শাক সবজি আছে লক্ষ্মীপুরে সবচেয়ে বেশি উৎপাদন হয়। শসা, টমেটো, খিরা, ঢেঁড়স, করলা, লাউ, কুমড়া, এমন কোন তরি তরকারি নাই, শাকসবজি নাই। লক্ষ্মীপুরের মাটিটা এত উর্বর যে কৃষি জাতীয় জিনিসগুলো সবচেয়ে বেশি লক্ষ্মীপুরে হয়। এরপরে আপনি আসেন লক্ষ্মীপুরে প্রচুর সোয়াবিন হয়, প্রচুর সোয়াবিন হয় লক্ষ্মীপুরে। আমাদের এই যে মসজিদের হাট, এই যে ভবানীগঞ্জ, ব্যারিগঞ্জ, কুশাখালী শহর এলাকা আছে না, রামগতির সাইড, প্রচুর সোয়াবিন হয়। এই সোয়াবিনটা আমাদের লক্ষ্মীপুরের মানুষ গ্রাম থেকে কিনে আনি, এটার শুকাই, তারপরে এটা স্টক করি, আবার একটু বেশি দামে বিক্রি করে প্রকৃত দামটা পাওয়ার জন্য। এখন আমি যদি একটু পরিকল্পিত ভাবে এই চাষাবাদটা করি, উৎপাদন বৃদ্ধি পাইব না? বেশি হলে বেশি দাম পাবো না? এরপরে দেখেন এই যে আপনাকে সুয়ারি গাছ, এই যে নারিকেল গাছ, প্রচুর সুয়ারি হয়েছে এবার, খেয়াল করিলেন। যাদের সুপারি বাগান আছে, হরিয়ারা যে সমস্ত সুপারি কোনায় কোনায় বসি কিনে, এগুলো কিনে নিয়ে সব জায়গায় চিটাগাং, চৌমুনি, কুমিল্লা, নর্থ বেঙ্গল সব জায়গায় পাঠায়। এবং অনেক কিছু আবার বিদেশেও যায়, কারণ বাংলাদেশের অনেক লোক বিদেশে যায়, এটারও তো একটু খান টান খায়, নারিকেল খায়। এরপরে আসে প্রচুর কাঁচা মরিচ হয়, আবার কাঁচা মরিচ, আবার শুকনা মরিচ হয়। এগুলো আবার পাইকারি হোলসেল এমন ভাবে হয়, টুকরিতে বসে কিনতে কিনতে এখানে ট্রাকে উঠায়, ট্রাকে করে আবার টাকা ফিরান চলে যায়। এই যে কলা গাছ, প্রচুর কলার বাগান যদি আপনি করেন তাহলে পুরা টাউনে এই সমস্ত কলাগুলো যায়। এই কলাগুলো কে কিনে নেয়? গরিয়ারা কিনে নেয়, পাইকাররা। এরপরে আসেন বাদাম হয়,
মানে এমন কোন কৃষি ভিত্তিক জিনিস নাই যেটা লক্ষ্মীপুরে হয় না। আপনি লক্ষ্মীপুরে যদি চান একটা স্পিনিং মিল দিবেন, এটা লক্ষ্মীপুরে চলত না। একটা গার্মেন্টস দিবেন, গার্মেন্টস দিলে লক্ষ্মীপুরে চলত না। তাহলে এই যে আমরা যদি লক্ষ্মীপুরে কৃষি ভিত্তিক ইন্ডাস্ট্রি দিই, মাছের খাওয়ার জন্য একটা ফিড মিল দিই, ফিড মিল, আমরা যদি কোল্ড স্টোরেজ করি, কৃষি ভিত্তিক যত জিনিস আছে এগুলোর কারখানা যদি করি, লক্ষ্মীপুরে সবচেয়ে বেশি উৎপাদন হইব। এবং এই জিনিসগুলা আমরা ওই যে ঢাকা চিটাগাং সহজে পাঠাইতে পারবো, পাইকাররা আসি এগুলো আমাদের থেকে কিনে নিবে। একটা সোয়াবিনের ফ্যাক্টরি যদি দিই, একটা ধানের চালের মিল যদি দিই, বেশি বেশি বড় করি, মাছের খানা, মুরগির খানার যদি খানার জন্য যদি আমরা ইন্ডাস্ট্রি করি, কারখানা করি, তাহলে আমাদের এই এলাকায় তো উপকারটা আমরা বেশি পাবো, আমাদের থেকেই তো কিনে নিবে। এটা হলো একটা পরিকল্পিত কৃষি ভিত্তিক অর্থনীতি। তাহলে দরকার হচ্ছে পরিকল্পিত কৃষি ভিত্তিক অর্থনৈতিক জোন। এটা যদি আমরা করতে চাই, ধরেন আমরা এই লক্ষ্মীপুরের কোন একটা এলাকায় 100 একর জমি সরকারি বরাদ্দ নিলাম, প্রকৃত দাম দিই, সরকার আপনার থেকে জমি কিনে নিয়ে একটা এলাকায় একটা কৃষি ভিত্তিক অর্থনৈতিক জোন যদি বানায়, তাহলে সেখানে এক সাইডে একটা পাইকারি মার্কেট থাকবে। আপনার এই জিনিসগুলো সেই পাইকারি মার্কেটে যখন যাবে, তখন ওই যে হরিয়ারা আসি আপনার থেকে কিনে নেবে। ট্রাকে ট্রাকে মাল ঢাকা যাবে, ট্রাকে ট্রাকে মাল চিটং যাবে। আপনি পয়সাটা পাবেন না, প্রকৃত দামটা পাবেন না, উৎপাদন বৃদ্ধি পাবে না। তাহলে একদিকে এই কাজটা হবে, সুপারি কিনে নিবে হোলসেল, নারিকেল কিনে নিবে হোলসেল, ডাব কিনে নিবে হোলসেল, এবং এই লক্ষ্মীপুরে বিভিন্ন কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রি কারখানা গড়ে উঠবে। এখন যারা কিনে নিবে তারা তো লক্ষ্মীপুরে আসে থাকবে, থাকতে হইলে এখানে হোটেল লাগবে না, হোটেল তাহলে থাকবে কোথায়? তাহলে একটা দুটা হোটেল বলি, প্রচুর পাইকাররা আসবে লক্ষ্মীপুরে কিনার জন্য, তাহলে হোটেলের ব্যবসা তো আমি লক্ষ্মীপুরে করতে পারবো। শুধু কি থাকার হোটেল নেই, থাকার লাগে খানার হোটেল দেবো না, বাতের হোটেল দেবো না? তাহলে এই বাতের হোটেল দিবে কে, থাকার হোটেল দিবে কে? লক্ষ্মীপুরের মানুষই তো দিবে। লক্ষ্মীপুরের মানুষ উৎপাদন করবে, লক্ষ্মীপুরের মানুষে পাইকারি হোলসেল মার্কেট দিবে পাইকাররা কিনে নেওয়ার জন্য, লক্ষ্মীপুরের মানুষ কারখানা দিবে, ইন্ডাস্ট্রি দিবে, সব কৃষিভিত্তিক। এটার জন্য আমরা সরকারে যদি যাই, আমরা একটা সুযোগ তৈরি করে দিতে পারি, এবং এগুলোর জন্য একটা প্রশিক্ষণ লাগবে। তাহলে যদি একটা বিশ্ববিদ্যালয় বানাই, সেখানে যদি কৃষির সাইডটা বেশি থাকে, টেকনোলজি, টেকনিক্যাল জিনিস প্রশিক্ষণের জন্য, তাহলে আমাদের এই যে আপনার ছেলে মেয়েরা একদিকে শিক্ষায় শিক্ষিত হবে, আবার এগুলোর উপরে ধ্যান ধারণা দিবে। আবার এগুলো বিক্রি করতে গেলে অনলাইনে বিক্রি হয় না। আজকাল তো প্রচুর শিক্ষিত মা বোনেরা আছেন, সচেতনরা আছেন, এগুলা বিক্রি করতে গেলে তো অনলাইনে বিক্রি আজকাল, তো অনলাইনে আপনি বিক্রি করতে পারবেন। তাহলে আজকে এই যে কৃষি ভিত্তিক এলাকাটা যদি আমরা লক্ষ্মীপুরে গড়ে তুলি, একটা কৃষি ইউনিভার্সিটিও লাগবে, অথবা একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় লাগবে, ইউনিভার্সিটি লাগবে, যেখানে কৃষির প্রাধান্য বেশি থাকবে, সেখানে কারিগরি প্রতিষ্ঠান থাকবে, কারিগরি শিক্ষা থাকবে। এগুলা প্রশিক্ষণের জন্য, উৎপাদন বৃদ্ধির জন্য এগুলা লাগবে। আরেকদিকে ভালো বীজ, ভালো সার, সারের প্রচুর গোডাউন তৈরি হবে।
আমরা এই এলাকাটাকে একটা কৃষি ভিত্তিক অর্থনৈতিক জোন তৈরি করতে পারি। এটা যদি তৈরি করতে হয় একটা পরিকল্পনা লাগবে। 100 একর জায়গার মধ্যে যদি এই ধরনের পদের গড়ে তুলি, তাহলে এই শুধু 100 একর থেকেই পুরা লক্ষ্মীপুর কতগুলো জিনিস লাগবে। ট্রাক লাগবে, লরি লাগবে, কভার্ড ভ্যান লাগবে, রাস্তা বড় করতে হবে এগুলো আসা যাওয়ার জন্য। আবার রেল লাইন লাগবে, সমনি রেল লাইন আছে, তাহলে সহজে এগুলো আনে নেওয়ার জন্য যদি সমনিত লক্ষ্মীপুর একটা রেল লাইন করে দিই, তাহলে এই জিনিসগুলো আইতে যাইতে আরো সহজ হয়ে যাব না? আবার যাত্রী পরিবহনও সহজ হইব, তাহলে লক্ষ্মীপুরটা উন্নয়ন হইল না? এই পরিকল্পনা যদি আগামী 50 বছরের জন্য টার্গেট করি, তাহলে যে বাচ্চাটা এই যে হাঁটতেছে ঘুরতেছে তাদের জন্য তো করে যাওয়া, সবার জন্য তো করে যাওয়া, নাকি আমি শুধু আমার ছেলে মেয়ের জন্য করি? আমার ছেলেমেয়েরা তো এখানে পড়ালেখা করে না, এখানে ঢাকা পড়ালেখা করে। পড়ালেখা করি হয়তোবা তারা বড় ডিগ্রি লাভ করতেছে, তারা তাদের ক্ষেত্রে যার যার ক্ষেত্রে তারা সেখানে অবদান রাখতেছে বা রাখবে। কিন্তু সবার ছেলে মেয়ের জন্যই তো আমার রাজনীতি, বিএনপি রাজনীতি, তারেক রহমানের রাজনীতি, জিয়ার রাজনীতি, খালেদা জিয়ার রাজনীতি, সবার জন্যই তো আমাকে চিন্তা করতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে। এই জন্য তারেক রহমান বলছে গ্রামে যাও। আমার বাপ জিয়া রহমান যেভাবে গ্রামের মানুষের পাশে ছিলেন, খালেদা জিয়া যেরকম গ্রামে গ্রামে আসতেন, মিটিং করতেন, তো মিটিং করার পর ওই গাড়িটাই থাকতাম। ওই গাড়িতে আমি থাকার পর আমার এরকম মা বোন যাই করতে একটু বু একসাথে হান খান, খালেদা জিয়ারে করতে, তো খালেদা জিয়া হান লইতেন, হানের মধ্যে হাদা থাকতো, সুয়ারি দেখতো, হাদা তো খাইতেন না, তো সুয়ারি আর হান খাইতো খালেদা জিয়া। সেই খালেদা জিয়া আজকে অসুস্থ, আপনাদের সঙ্গেই ছিল, আপনাদের বোন, আপনাদের মা, আপনাদের সঙ্গী খালেদা জিয়া। আর জিয়া রহমান সেই আমলে তার জীবদ্দশায় মাত্র 3.5 বছর বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, এমনিতে জনপ্রিয় হন নাই। উনি দেখলেন আপনার বাড়ির আঙ্গিনার মধ্যে পানি জমি থাকে, রোগ বালাই হয়, অসুখ বিসুখ হয়, খালে দিয়ে পানি যদি না যেতে পারে তো পানি জমি থাকে না বাড়ির আঙ্গিনায়, মশামাছি ময়লা আবর্জনা বেশি হয় না, রোগ বালাই ডায়রিয়া হয় না, অসুখ বিসুখ হয় না। তো জিয়া রহমান এই আমলে হেলিকপ্টারে করে আইলেন, লক্ষ্মীপুর কলেজ মাঠে নামলেন। নামার আগে ব্যাগের তো খবর হয়ে গেছে, স্কুলের শিক্ষক শিক্ষার্থী রাজনৈতিক এই যে নেতা কর্মী সবাই দলে দলে যোগ দিলেন যে জিয়া রহমান আইসে মুসার খেয়াল কাটত। আমরা ব্যাগে মিলে চলে গেছি, যাই জিয়া রহমান নিজের হাতে কোদাল দিয়ে খাল খনন শুরু করে দিলেন। আমরা টুকরি রইলাম মাথা নিয়ে আমরা সেই খালের খনন করি, মাটিটা রাস্তা খালের 2 পায়ে ফলাইলাম। এখন জিয়া রহমান বলে এই খালের মধ্যে এবার বন্যার পানি বর্ষার পানি যখন আসছে, এইখানে পানির মধ্যে মাছের পোনা ছাড়িত, তো মাছটা খাইল কি? জিয়া রহমান খাইছে নাকি? মাছটা বাজারে আইল না, তাহলে লক্ষ্মীপুরের বাজারটা স্বাভাবিক রইল না। খাওয়া দাওয়া তো লক্ষ্মীপুরের মানুষ আমরা করলাম। এইভাবে সারা বাংলাদেশে খাল খননে জিয়া রহমান শুরু করে দিলেন। এবার বলল যে খালের 2 পাড়ে উর্বর মাটি, এই মাটিতে ফলের গাছ লাগাও, আম গাছ লাগাও, কাঁঠাল গাছ লাগাও, জাম গাছ লাগাও, লিচু গাছ লাগাও, পেয়ারা গাছ লাগাও, অনেকখানে করলে যে নিম গাছ লাগাও, মেগুনি গাছ লাগাও, কাঠ হইল, ঔষধি গাছ হইল, পরিবেশ রক্ষা হইল। এই যে জিয়া রহমানের সূক্ষ্ম চিন্তা, দূরদর্শী চিন্তা, ধারণা, এটা কি সহজ ব্যাপার? একজন প্রকৃত রাজনীতিবিদ যিনি গ্রামের মানুষের সঙ্গে মিশে গিয়েছেন, যিনি গ্রামের মানুষের জন্য করেছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ধারণা দিয়েছেন, চিন্তা ভাবনা করে এই যে উৎপাদন বৃদ্ধির জন্য খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন, তার রাজনীতি করি আমি। আনি চৌধুরী, এই যে সাবু মিয়া,
এই যে বিএনপির নেতারা, এবং এই রাজনীতিটা গ্রামে গ্রামে প্রসারের জন্য আমার ওয়ার্ডের কমিটি আছে, আমার ইউনিয়নের কমিটি আছে, আমার থানার কমিটি আছে, আমার উপজেলা কমিটি আছে, আমার জেলা কমিটি আছে, আমার কেন্দ্র কমিটি আছে। শুধু গ্রামে গ্রামে জিয়া রহমানের রাজনীতি প্রসারের জন্য, অন্য কিছু না। বাংলার সঙ্গে তো দু একটা খারাপও থাকে, দুই একজন এই যে জিয়া, এই তুমি শোনো, জিয়া রহমানের এই সুন্দর রাজনীতি, খালেদা জিয়ার সুন্দর রাজনীতি, তারেক রহমানের সুন্দর রাজনীতিটা নষ্ট করার জন্য দুই একটা টাউন বাট পাস বিএনপির নাম বিক্রি করে মাঝে মাঝে, খেয়াল করবেন। এখন তারেক রহমান স্পষ্ট বলে দিচ্ছে, কোন নেতা, কোন কর্মী বিএনপির নাম ব্যবহার করে যদি কোন ফায়দা নিতে চায়, কোন অপকর্ম করে, বিএনপিতে তার স্থান হবে না। যার কারণে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা আমার দাওয়াতে এসেছেন এই কথাগুলো বলে আপনাদেরকে সচেতন করার জন্য, জানিয়ে দেওয়ার জন্য। আপনার রাইট, আপনার অধিকার আপনাকে আদায় করে নিতে হবে। আমি আলী চৌধুরী আপনাদের পাশে আছি, আমি তারেক রহমান আপনাদের পাশে আছি। তারেক রহমানের স্পষ্ট বক্তব্য, বিএনপি আপনার পাশে আছে, গানের শেষ আপনার পাশে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। এই কথাগুলো জানানোর জন্য আজকে কষ্ট দিচ্ছি, অন্য কিছু না। তাহলে এই যে পানিতে মাছ হইল, খালের দুই পারে গাছ হইল, ফলের গাছ, কাঠের গাছ, ঔষধি গাছ, এই পানি থেকে পানিটা আমরা খেতে দিলাম সেচের মাধ্যমে, উৎপাদন দ্বিগুণ হইল, ধানের ফলন বৃদ্ধি পাইল, আমরা নিজেরা খাদ্যে সহায়ক সম্পূর্ণ হইলাম, বাকিটা আমরা বিদেশে রপ্তানি করলাম। রপ্তানি করার পর বৈদেশিক মুদ্রা আসলো না, অর্থনৈতিক ভাবে বাংলাদেশ শক্ত হইল না। এটা হল জিয়ার রাজনীতি। জিয়া বাংলাদেশের মানুষের কাছে এত জনপ্রিয় ছিলেন, তিনি স্বাধীনতার ডাক দিয়েছেন, স্বাধীনতার ঘোষণা করেছেন, নিজের হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন, দেশের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, এবং সেই যুদ্ধ করতে গিয়ে তার পরিবারের উপর আঘাত এসেছে। খালেদা জিয়াকে বন্দী করেছে, যার কারণে খালেদা জিয়াও, তিনি একজন মহিষী নারী, তিনি একজন মুক্তিযোদ্ধা। এই মহিষী নারীর উপর এত অত্যাচার হয়েছে, এত নির্যাতন হয়েছে, যার কারণে তিনি অসুস্থ হয়ে এখনো আল্লাহ আমাদের কাছে সুস্থ অসুস্থ অবস্থায় বাঁচিয়ে রেখেছেন। তার জন্য আমরা দোয়া চাই, দোয়া করি। এখন তারেক রহমান দেশের বাইরে আছে, এমনি যান নাই, হঠাৎ করে যান নাই, নির্বাচনে গেছেন, অত্যাচারিত হয়ে গেছেন, সেখান থেকে বসিয়ে আমাদেরকে ধারণা দিতেছে, আমাদেরকে চিন্তা ভাবনা এমন ভাবে দিতেছেন যে মা বোনদেরকে ডাকিয়ে এই কথাগুলো বলো, ভবিষ্যতে আমার বাপের, আমার মায়ের মতো আমি গ্রামের মানুষের কাছে গিয়ে কি কি কাজগুলো করব। কারণ এটা একটা অভাবী দেশ। আপনার অনেক মধ্যবিত্ত পরিবার আছেন, অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবার আছেন, কারোর কাছে হাত দেখতে পারেন, খাইতে পারেন না, লজ্জার ব্যাপার, ইজ্জতের ব্যাপার। পিকআপে, ট্রাকে সরকারি মাল বিক্রি করে, আপনি লাইন ধরবেন, এটাও তাকে ইজ্জতের ব্যাপার। এরপরে লাইন ধরলেন, কষ্ট করি, পরিবার চালাইতে হইব, সংসার চালাইতে হইব, লাইন ধরতে যাই, ইয়ারও ওজনে কম দেয়, আর নাহলে হতা জিনিস দেয়। তারেক রহমান বলছেন না, ইজ্জত রক্ষা, দালাল মুক্ত সম্মান দেওয়া, সেটার জন্য উন্নত বিশ্বে কি করে সেই জিনিসটা আমি বাংলাদেশে করব। বাংলাদেশ আমেরিকা না, বাংলাদেশ লন্ডন না, বাংলাদেশ কানাডা না, বাংলাদেশ সিঙ্গাপুর না, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ ইজ্জত সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই। একটা স্বাধীন দেশ, আমার অধিকার আমাকে আদায় করে নিতে হবে, আমার ট্যাক্সের টাকা আমি খাবো, সরকার ভর্তুকি দিবে, আমি ট্যাক্স দিই না। এই আপনি ভদ্র মহিলারা
আমার মা বোনেরা, আপনি ট্যাক্স দেন না? আপনি বাজারে আটা কিনেন, বাজারে ময়দা কিনেন, চিনি কিনেন, চাউল কিনেন, ডাল কিনেন, যাই কিনেন, কাপড় চোপড় যাই কিনেন, আপনার থেকে ব্যাগ এবং ট্যাক্স কাটি নেয় না? এই টাকাটা সরকারের কোষাগারে যায় না? তাহলে আমার রাস্তা ভালো থাকতে হইব না? আমার খানা দানার জন্য আমি অবলম্বনে থাকবো, এটাই তো হইতে পারো না? সবকিছুর উঠে হইল আমার ইজ্জত, আমার সম্মান। এখন কথা হইল এটার জন্য কি করা যায়? বুদ্ধি বাইর করলো তার দিয়া। বুদ্ধিটা কি? প্রত্যেক পরিবারকে একটা ফ্যামিলি কার্ড উনি দিবেন। নাম শুনছেন আপনারা? ফ্যামিলি কার্ড। আপনাদের এখন আইডি কার্ড আছে না? আপনাদের আইডেন্টি কার্ড আছে না? এখন আইডেন্টি কার্ড। মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন তো? কথাটা শুনেন, একদিনে শুনবেন। এরপরে হইলো আপনার অধিকার আদায় করে নেওয়ার পালা। শুধু ভোট দিলেই তো সব হয়ে যায় না, যুদ্ধ করে এই সমাজে টিকে থাকতে হবে। আমরা যে রাজনীতি করি, আমরা যুদ্ধ করি না, আমরা লড়াই করি না, আমরা সংগ্রাম করি না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যার যার ক্ষেত্রে যার যার অধিকার প্রতিষ্ঠার জন্য, পড়ালেখা বলেন, বেঁচে থাকার জন্য, খাওয়ার জন্য, ইজ্জতের জন্য, সংগ্রামের জন্য যুদ্ধ করেই থাকতে হবে। যেটা চুপ করে বই থাকবো, এটার ঘরে কষ্টেই পাইবেন। আপনার আমাদের ইসলামও বলা আছে যে জিহাদ করতে হবে। জিহাদ করতে হলে আপনি শুধু এই মুনাজাত দিলে সব হবে না, আপনাকে চেষ্টা করতে হবে, সংগ্রাম করতে হবে, আদায় করে দিতে হবে। এখন আপনার নামে একটা ফ্যামিলি কার্ড হবে, একটা পরিবার। এই যে আমার একজন গৃহিণী, এক বাড়ি, একটা পরিবারের আপনার নামে আইডি কার্ডের মতো একটা কার্ড হবে, নাম হলো ফ্যামিলি কার্ড। একজন গৃহিণীর নামে ওই কার্ডটা দেওয়া হবে। ওই গৃহিণী, ওনার পরিবারের ওনার কর্তা ব্যক্তি আছেন, ওনার ছেলে আছে, ওনার মেয়ে আছে, 4 জন 5 জন পরিবারের, তাদেরকে এই ফ্যামিলি কার্ডটা ওই গৃহিণীর নামে দিবে। সুবিধা কি? আপনি ট্রাকের পিছিয়ে, পিকআপের পিছিয়ে ধরতে হবে না। চাউল, ডাউল, তেল, চিনি, লবণ, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আপনি একটা ওয়ার্ড, একটা সাব সেন্টার থাকবে, নইলে একটা পৌরসভায় 2-3টা সাব সেন্টার থাকবে। মাসে প্রতিদিন 2-3 বার একটা ফ্যামিলির জন্য আপনি যাই আপনারটা নিয়ে আসবেন, আপনার বরাদ্দ অনুযায়ী। ফ্যামিলি মেম্বার কতজন, বরাদ্দ কতটুকু, সেটার জন্য আপনাকে লাইন দিতে হবে না। তাহলে আপনি যদি সেই কার্ডের এগেনস্টে এটা যখন তখন আপনার ছেলে বা মেয়ে বা আপনি নিজেই বা আপনার স্বামী যদি নিয়ে আসে, আপনার ট্যাক্সের টাকা, আপনারই জিনিস সরকার ভর্তুকি দিয়ে কার্ডের মাধ্যমে আপনার কাছে দিয়ে দিবে। এই তো কথা শেষ। তাহলে ইজ্জত থাকলো, কার কাছে হাত পাচ্ছে হইল না। বিএনপি তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনে এইভাবে আমরা ফ্যামিলি কার্ডটা দিব প্রত্যেকটা পরিবারকে। আমারও একটা ফ্যামিলি কার্ড থাকবে। আমারও যদি কোনো শুধু অবলম্বন হয়ে যায়, রাজনীতি করতে যাই, জেলেছিলাম না, লক্ষ লক্ষ টাকা জায়গা জমি বেশি, সেখানে জেলে থাকি, উকিল মুক্তার জেলখানা চালাইতে হয়েছে না, অবরটন তো ছিল। কার কখনো অভাব হয়, কার কখনো অনটন হয়, এটা বোঝা যায়। তা আমারও যদি লাইনে খাড়াই, মানে লাইনে না, ওই কার্ড দিয়ে যদি আমার জিনিস উড়ে নিয়ে যেতে হয়, আমি উড়ে নিয়ে যাবো। চাউল, ডাল, তেল, চিনি, লবণ, নিত্য প্রয়োজনীয় জিনিস বাঁচার তাগিদে, বাঁচার জন্য প্রত্যেকের নামে, প্রত্যেক পরিবারের একটা করে ফ্যামিলি কার্ড থাকবে। এটা তারেক জিয়ার ঘোষণা, তারেক জিয়ার সিদ্ধান্ত, তার তীক্ষ্ণ দৃষ্টি, তার চিন্তা, তার দূরদর্শী চিন্তা থেকে বাপের মতো, মায়ের মতো। এবং এই কার্ডের এগেনস্টে আপনার মেয়েটা
আপনার ছেলেরা স্কুলে যাবে, বিনামূল্যে বই পাবে, বিনা বেতনে পড়ালেখা করবে, ফ্রি এডুকেশন, সবার জন্য শিক্ষা। সরকার এটা নিশ্চিত করবে, তারেক জিয়ার সরকার আগামী দিনে, বলেন ইনশাল্লাহ। এরপরে আসেন হেলথ কার্ড, স্বাস্থ্য কার্ড। আপনার বাড়িতে আপনার প্রাথমিক চিকিৎসা দরকার নাই, গর্ভবতী মায়েরা মাতৃকালীন বুঝ জ্ঞান হিসাব থেকে জানার দরকার আছে না? তাহলে একটা হেলথ কেয়ার টিম পুরো গ্রামে গ্রামে ঘুরবে, ঘুরি আপনাকে ধারণা দিবে যে আপনার এই মুহূর্তে কি করা উচিত, আপনাকে সচেতন করবে। এটা তারেক জিয়ার সিদ্ধান্ত যে একটা পল্লী চিকিৎসকের মতো গ্রামে গ্রামে ঘুরি আপনাকে বলবে এই যে আপনার হেলথ কার্ড, হেলথ কার্ডের এগেনস্টে আপনি এবার সদর হাসপাতালে যান। আপনি সদর হাসপাতালে গেলে আমরা আগে নিশ্চিত করব ওই সদর হাসপাতালে এক্সরে থাকবে, অপারেশন থিয়েটার থাকবে এবং ওষুধ থাকবে। তাহলে আপনার বিনা, আপনি ওই কার্ড দিয়ে আপনার ট্যাক্সের টাকা সরকার ভর্তুকি দিয়ে আপনাকে ওষুধ দিবে, চিকিৎসা দিবে বিনা পয়সা। তো এই কারণে বলছি আপনার ট্যাক্সের টাকা সরকার ভর্তুকি দিবে, মানে আপনার টাকা লাগবে না। টাকাটা আপনি সরকারের কাছে আগেই জমা দিয়ে রাখছেন। সরকারের পরিকল্পনা হলো এটা যে প্রত্যেকটা ব্যক্তির নামে, আপনার ছেলের নামে, আপনার মেয়ের নামে, আপনার স্বামীর নামে, আপনার নামে, সবার নামে একটা কার্ড থাকবে, এটা হলো হেলথ কার্ড। যখন তখন অসুস্থ হয়ে পড়লে আপনি এই চিকিৎসাটা পাবেন। এখন হাসপাতালে যান, দালালে ভর্তি। সরকারি হাসপাতালে গেলে কয় ওই যে প্রাইভেট হসপিটালে চলেন, এখানে ভালো ডাক্তার আছে, এখানে কাজ করবে। কিন্তু না, একজন নির্বাচিত সরকার যদি ভালো হয়, নির্বাচিত প্রতিনিধি যদি ভালো হয়, ইচ্ছা করলে একটা সরকারি হাসপাতালে এই সমস্ত তৈরি করার সুযোগ দেয়। আর তারেক রহমান তিনি আমাদের রাজনৈতিক নেতাদের কাছেও হিসাব দেন। এখন পর্যন্ত যা বিদেশে বসলো প্রতিটা মুহূর্তে কথা বলেন, কে কি করে না করে সবকিছু এমন ভাবে পাড়া দিচ্ছে, এটা সিস্টেমে। এরপরে এই যে আমার মুরব্বীরা বাইরে দাঁড়ায় আছে, কথাগুলো শুনতেছে, ওনাদের পরিবারের জন্যই বলতেছি, ওনাদের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, সবার জন্য হেলথ কার্ড, আর বিশেষ আরেকটা কার্ড আছে, সেটা হলো ফার্মার্স কার্ড। ওই যে বললাম না, যিনি মাছের খামার করবেন তিনি তো একটা কৃষক, যিনি ধানের ক্ষেত করবেন, যিনি মূলার ক্ষেত করবেন, সবজির বাগান করবেন, টমেটো চাষ করবেন, সোয়াবিন ক্ষেত করবেন, নারিকেল, সুপারি, ডাব, তিনি কৃষক না? প্রত্যেকটা কৃষকের জন্য একটা করে ফার্মার্স কার্ড থাকবে। ওই ফার্মার্স কার্ডে কৃষি উপকরণ, বীজ, সার এবং ইসলামী শরিয়া মোতাবেক ঋণের ব্যবস্থা থাকবে। অনেক জায়গায় ইন্টারেস্ট দিতে হবে না, টাকা নিচের টাকা 1 বছরের মধ্যে ফেরত দিবেন, 5,000 নিচের 5,000 পরে ফেরত দিবেন, কোনো ইন্টারেস্ট থাকবে না। বেশি কিনি, উৎপাদন করি, তারপরে ব্যাংকে টাকাটা দিয়ে দিবেন। আবার কৃষি কার্ডের এগেনস্টে ওই কার্ড দিলে আপনাকে টাকা দিতে, পাউন্ড টাকা দিতে হবে। ওই প্রক্রিয়া আমরা দেখেছি। এখন এই কাজগুলো করতে হলে একটা ভালো সরকার লাগবে, সেটা নির্বাচিত সরকার। এখনো একটা সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদেরকে আমরা সহযোগিতা করতেছি, আন্তরিকভাবে করতেছি, মনের দিক থেকে করতেছি। কিছুটা তো স্বাভাবিক পরিবেশ ফিরে আসছে। এখন একটা নির্বাচনী আবহাওয়া ওনারা তৈরি করেছেন, একটা নির্বাচন হবে। এই নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে, এই নির্বাচনটা হয়ে গেলে উপকার সবার জন্য। একটা ব্যবসায়ী ইচ্ছা করলে এখন ব্যাংকে যাই, ভালো কাজ করতে পারে না, লেনদেন করতে পারে না, অনেক সমস্যায় পড়ে গেছে। নির্বাচিত সরকার ছাড়া সকল সমস্যার সমাধান হয় না। তাহলে ভালো নির্বাচিত সরকার দরকার, ভালো নির্বাচিত প্রতিনিধি দরকার। আমি 2001-এ আপনাদের নির্বাচিত আনতেছিলাম,
আমি 2008-ও আপনাদের নির্বাচিত আমি ছিলাম। আমি থাকা অবস্থায় আপনাদের পাশে থেকে কতটুকু কাজ করতে পারি, কাজের মাধ্যমে আমি সেটা প্রমাণ করে দিচ্ছি। এরপরে তো এই দেশে নির্বাচন হয়ে যায়, লুটতারাজ হয়েছে। এত কথা বলতে গেলে অনেক সময় লাগিয়ে দেবো, আমার চেয়ে বেশি আপনারা জানেন, কারণ আপনার সবাই ভুক্তভোগী, আপনার পরিবার ভুক্তভোগী, আপনার ছেলে, আপনার ভাই, আপনার স্বামী, সবাই অত্যাচারিত, সবাই নির্যাতিত, সবাই আঘাতপ্রাপ্ত, সবাই জেল খাটছে, সবাই আমরা শিকার হয়েছি। এই যে রাজীবপুর এলাকায় কিছুদিন আগে একটা মিথ্যা মামলা দিয়েছে, কি সে একটা লোক মাদকের ব্যবসা করে, তা আমাদের লোকজন অনুরোধ করছে, ভাই মাদকের ব্যবসা করিও না, এতটুকু আর কিছু না। আর সেই লোক যেতে মাদক ব্যবসা করে, সেই লোক মাদক সেবনও করে। তো যাই হোক, সেটা করতে যাই নিজে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। কিন্তু আমাদের একটা বিশেষ ইসলামিক দল, যারা আমাদের সঙ্গেও মাঝে মাঝে রাজনীতি করছে, করে নাই তা না, রাজনীতি তো বন্ধু বান্ধব, এক একজন এক এক পার্টি করবে, এটাই তো স্বাভাবিক, সম্পর্ক ভালো থাকবে, এটাই তো স্বাভাবিক, আদর্শ ভিত্তিক রাজনীতি করবে, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু মারামারি প্রতিহিংসা করা যাবে না। ওনারা আসি আমাদের 20-30 জনের বিরুদ্ধে একটা মামলা দায়ের করে দিল। এই বিশেষ ইসলামিক দল যিনি আজকে ভোট করতেছেন, আমাদের দানের শীষের প্রতিপক্ষ হিসেবে ভোট করতেছেন, তারা একটা মামলা করে দিল। মামলা করে দিই আমাদের ছেলেগুলাকে জেলে পাঠাইল, পোস্টমর্টম রিপোর্ট আসছে, মিথ্যা প্রমাণিত হইল যে স্বাভাবিক মৃত্যু। আমাদের ছেলেদের কোনো দোষ নাই, আমাদের ছেলেরা জেল থেকে মুক্ত হইল, বাইর হইল, কিন্তু হয়রানি হইল, টাকা খরচ গেল, মা বাপ সবাই অস্থির হইল, নিজেদের মধ্যে শত্রুতামি বৃদ্ধি হইল। এগুলো তো করার প্রয়োজন ছিল না। আমি ওনাদেরকে বলছিলাম, আসেন সামাজিক ভাবে নিষ্পত্তি করে দিই, পোলাপানি দলাদলি হয়, কিন্তু একটা স্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করি এই অস্থিরতা তৈরি করলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে। আমাদের এই যে বিএনপির সদস্য সচিব একটু আগে বক্তব্য দিলেন, পৌরসভার মেয়র ছিলেন শাহু মিয়া, নিজে পর্যন্ত এখানে আসছে, 80 জানাজা অংশগ্রহণ করছে, ওনাকে পর্যন্ত অপমান অপদস্থ করার তারা চেষ্টা করছে। যা আমরা অনেক কিছু নীরবে সহ্য করে গেছি, কারণ আমরা সাংঘর্ষিক এমন কিছু হোক সেটা আমরা এখনো চাই না, কারণ সমাজ অস্থিরতা থাকবে, সেটা হয় না। প্রফেসর নিজাম সেখানে উপস্থিত ছিলেন, মাহবুব রহমান লিটন ছিলেন, রাজা করিম লিটন ছিলেন, আমাদের ওয়ার্ডের নেতারা পর্যন্ত ছিলেন, কিন্তু তারা সেই সমাধানটা না করে মামলায় চলে গেলেন। যাই হোক, পোস্টমর্টম রিপোর্ট আসার পর এই মামলা ভুয়া প্রমাণিত হচ্ছে, মিথ্যা প্রমাণিত হচ্ছে। এখন একটা সমাজে যে কথাটা বারবার বলছিলাম, মাদক যদি আমি মুক্ত করতে হয়, একজন নির্বাচিত প্রতিনিধি বলেন, একজন নেতা বলেন, একার পক্ষে সম্ভব না। আর এদের সংখ্যা খুব কম। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার প্রজন্মের ভবিষ্যৎ চিন্তা করতে হলে এলাকাটাকে এখন থেকেই মাদক মুক্ত করতে হবে। দীর্ঘদিন থেকে এই মাদকের ব্যবসা চলে আসতেছে। এই মাদকের ব্যবসার কারণে আজকে সমাজ অস্থির, মাদক ব্যাধি, চুরি, ডাকাতি, রাহাজানি, ইফতিজিং, এই মাদকের কারণে আমরা আমাদের প্রজন্ম খুব ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাহলে আপনাদেরকে ডাকছি, আপনারা সচেতন হবেন, বাড়িতে বাড়িতে আওয়াজ তুলবেন যে মাদক মুক্ত সমাজ আমরা লক্ষ্মীপুরে গঠন করবই। সেটার জন্য একজনকে কালকে জেলে পাঠাই দেবো, এটাই সমাধান নয়। সমাজে তখন একটা আন্দোলন তৈরি হবে, সামাজিক আন্দোলন। আওয়াজ তুলবেন, ঘরে ঘরে আওয়াজ, ওয়ার্ডে ওয়ার্ডে আওয়াজ, সমাজে আওয়াজ, ব্যক্তি ব্যক্তি আওয়াজ, রাজনীতিবিদদের আওয়াজ, প্রশাসনের আওয়াজ। এই আওয়াজের সঙ্গে এদের সংখ্যা খুব কম, এরা এমনিতে পালাই যাবে। তাই আমি এখনো বলি, কর্মসংস্থানের জন্য অনেক ব্যবস্থা,
তারেক রহমান তার প্রক্রিয়াতে শুরু করেছেন। আর আমরা যেভাবে পরিকল্পনা নিয়েছি, লক্ষ্মীপুরে একটা বিশেষ কৃষি অর্থনৈতিক জোন গঠন করব, সেখানে অনেক সুযোগ তৈরি হবে। সুতরাং মাদকের দিকে না দিয়ে নিজের কর্মসংস্থানের জন্য আত্মনির্ভরশীল স্বাবলম্বী হয়ে দেশকে স্বনির্ভর করা, সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে। সুতরাং আমি এখনো বলবো, যারা আজকে মাদক সেবন করে, মাদক ব্যবসা করে, সেখান থেকে বাইরে আসতে হবে। আর বিশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রায় 1 ঘন্টা আপনাদের কষ্ট দিচ্ছি, আর 10 মিনিট কষ্ট দেব। সেটা হইল, একটা বিশেষ ইসলামিক দল ভোটের জন্য মাঠে নামতেই পারে, ভোট চাইতেই পারে, এটা তো স্বাভাবিক। যিনি আপনাদের প্রকৃত নেতা, তাকেই তো আপনারা ভোট দিবেন। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, কেন জিয়া রহমানের রাজনীতির কথা শুনে আসছেন? কেন জিয়া রহমানকে দেখছেন? অনেক মুরব্বীরা জিয়া রহমানের সঙ্গে হাত মিলাইছে, যেটা আমার পরিবারকে আমি সেখানে নিয়ে যাই। অনেকে ওই যে খালেদা জিয়া একটু বুয়া কিনে হান খান, অনেকে আবার তার ছোট বাচ্চাদেরকে খালেদা জিয়ার কোলে উঠাই দিচ্ছে, তার বাচ্চাকে একটু মুছি দেন। তো খালেদা জিয়ার বক্তা অনেক আছে না, খালেদা জিয়া তো অত্যাচারিত, এত নির্যাতিত আছে না, যার কারণে খালেদা জিয়ার ভক্তরাও এখানে আসছে। তারেক রহমানের নেতৃত্বের প্রতি সবাই শ্রদ্ধা, সবার আস্থা, বিশ্বাস জন্মেছে বলেই অনেকে এখানে আসছেন। অনেকে আসছেন জায়ানি চৌধুরী আমাদের 2বার এমপি ছিল, এত অত্যাচারিত হয়েছে, এত নির্যাতিত হয়েছে, বারবার জেলে গেছে, মাসের পর মাস তাকে জেলে রেখেছে। তার মুখের কথাগুলো শুনি, তাকে তো সামনাসামনি দেখি নাই, তার কথাগুলো শুনে দরকার। আসলে লোকটা কি কথা কাজে মিল আছে কিনা? আমার বাড়িতে হামলা করেছে, আমার ছোট বাচ্চাটা পর্যন্ত বাড়িতে ছিল, তারপরে হামলার শিকার হয়েছে। আমাকে বারবার জেলে নিয়ে গেছে, আমার কপালে গুলি করেছে, তারপরে আমি মাথা নত করি নাই। একজন রাজনীতিবিদ, তিনি কিন্তু তার অবস্থান থেকে ইবাদত করতে জানেন। রাজনীতিও যে একটা ইবাদত, এক সাইডে দাও। তো এখন ধন্যবাদ। এখন এই যে প্রেসিডেন্ট জি একজন রাজনীতিবিদ, তিনি ইসলামী উম্মার জন্য কাজ করেছেন, ইরাক ইরান যুদ্ধ বন্ধের ক্ষেত্রে দায়িত্ব নিয়েছেন এবং যুদ্ধ বন্ধ হয়েছে। আবার সৌদি আরবে গিয়েছেন বাদশাহ দাওয়াতে, সেখানে যাই মরুভূমির মধ্যে নিম গাছ লাগাইছেন। নিম গাছের নাম হচ্ছে জিয়া গাছ। অনেকে